আমরা জানি যে রাজনীতির চক্করে পড়ে, আমি একদম কোট আনকোট এই কথাটাই বললাম, চক্করে, কারণ সেই সময় মানে পুরনো যে সরকার ছিল তারা শুধু রাজনীতিটাই করে গেছে বিভিন্ন ক্ষেত্রে। কখনো সাম্প্রদায়িক রাজনীতি, কখনো ধর্ম নিয়ে রাজনীতি, কখনো শিল্পীদের নিয়ে রাজনীতি, শুধু রাজনীতিটাই করে গেছে। এবং এই রাজনীতির ভয়ঙ্কর শিকার হয়েছে বিভিন্ন মানুষ, যারা অভিনেতা অভিনেত্রী, যারা গায়ক গায়িকা, বিভিন্ন পর্যায়ের মানুষরা। আমাদের সঙ্গে আছে ঋদ্ধি ব্যানার্জি, যিনি ভীষণ ভালো গান করতেন, অনেক দিন তাকে দেখা যায়নি। তিনি সঙ্গীত জগতেই ছিলেন, কিন্তু সামনে আসতেন না। কেন আসতেন না, কোন জায়গা থেকে আসতেন না, ওনার মুখ থেকেই শুনবো। ঋদ্ধিজি নমস্কার। নমস্কার, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন সঙ্গীত জগতের সাথে তুমি ছিলে, কিন্তু এখনো আছো, এবং সামনে দেখা যায়নি। কোথাও কি একটা সময় একদম প্রথম থেকে বিজেপি করতে বা বিজেপির সঙ্গে যুক্ত ছিলে বলে তোমাকেও সেই পর্যায়ে পৌঁছে গেছে, মানে সেই কঠিন পরিস্থিতির মুখে যেতে হয়েছে? হ্যাঁ, দেখো, 20 সালে আমি শ্রদ্ধেয় দিলীপদার হাত ধরে বিজেপিতে জয়েন করেছিলাম, এবং সেই মুহূর্তে তখন রুলিং পার্টি তৃণমূল ছিল, এবং প্রত্যেক মুহূর্তে আমার প্রতি আমাকে থ্রেট কল এসছে, আমার প্রতি কাজ কেটে দেওয়া হয়েছে। এমনিতে সরকারি কাজ আমি পেতাম না, আমি সরকারি বল পেতাম না, সর্বভাবে আমার গলাটা টিপে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং তারপর যখন থ্রেট কল আসা শুরু করলো দিনের পর দিন দিনের পর দিন, তখন আমি পুরোটাই নিজের কাজে ব্যস্ত হলাম, এবং আমি দেখলাম যে আমি তো অ্যাক্টিভ পলিটিক্স করি না, কারণ আমি অ্যাক্টিভ পলিটিক্সের লোকও নই। আমি না হয় শিল্প করা আমার কাজ, আর এটা আমার রুজি রোজগার, এটাই আমার ব্রেড অ্যান্ড বাটার, এবং আমার উপর আমার ফ্যামিলি ডিপেন্ডেন্ট। আমি একটা কলেজে চাকরি করতাম, চাকরি আমি বহুদিন ছেড়ে দিয়েছি, কলেজে পড়াতাম। সেই জন্য আমি মনোযোগ দিয়ে আমার কাজটি করি। এইভাবে আমি নিজেকে পুরোটাই আমার কাজের মধ্যে নিজেকে নিয়ে গেছিলাম। আর যেহেতু আমি পশ্চিমবঙ্গে তখন লাস্ট 15 বছর ধরে যত অনুষ্ঠান হতো বেশিটাই সরকারি অনুষ্ঠান, সেই মেলা, খেলা, জেলার উৎসব, হ্যাঁ, বিভিন্ন এবং তাদেরই লোকজন সব কাজ পেত। যেসব শিল্পীরা, তোমরা পাবেই, তোমাদের কাছে লিপিবদ্ধই থাকবে সব কাগজ, যারা পেতেন মোটামুটি 20 থেকে 22 জন শিল্পী প্রত্যেকটা কাজেই তারা পেতেন, তাদেরই দলভুক্ত লোকজন। সেইখানে যখন আমি পেতাম না, তখন তো আমাকে অল্টারনেটিভ একটা কাজ খুঁজতেই হবে। সেই জন্য আমি আমার সঙ্গীত একাডেমি, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক একাডেমি, এবং বিদেশের কাজ, এই বর্গ সম্মেলন, তারপরে আমি ইন্ডিয়ান এম্বাসির প্রচুর কাজ করি, স্টিল নাও করি। যার জন্য আমার হরাইজনটাকে আমি অনেক বাড়িয়ে দিয়েছিলাম। আমি মূলত কিন্তু আমি আন্তর্জাতিকভাবে নিজের কাজটা করি, এবং আমার দেশে বিদেশে স্টুডেন্ট আছে, আমার ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক একাডেমির ব্রাঞ্চ। আর আমি যে গানটা নিয়ে চর্চা করি সেটা কোনো শিল্পী সেই গানটা, যেমন পঞ্চকবির গানের আমি মানে পায়োনিয়ার আর্টিস্ট। সেখানে রবীন্দ্র নজরুলের গান অনেক শিল্পী করেন, দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, রজনীকান্ত সেনের গান কিন্তু সেরকমভাবে কেউই করেনি, আমার গুরুদেব করে। এবং আন্তর্জাতিকভাবে সেটা সেই সাবজেক্টকে নিয়ে যাওয়া, পুরাতনী টপ্পা, বাংলা নাটকের গানকে নিয়ে যাওয়া, সব কাজটাই আমি করে গেছি, এবং সেখানে আমি নতুন ছেলে মেয়েদের মিলিয়েছি। মানে আমি একটা প্রচারক এবং একটা ক্রুসেডের মতো কাজ করে গেছি দীর্ঘ এই বছরগুলো ধরে, যে আমাকে ওখানে কাজ করতে দিচ্ছিল না, এইভাবেই কাজ করবো। এতে আমার রুজি রোজগারও হয়েছে, আমার হরাইজন বেড়েছে, মানুষের কাছে আমি রেসপেক্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আমার গবেষণার কাজ চলেছে, এইভাবে আমি কাজ করে গেছি। দিদি, যখন কাজ পাচ্ছেন না বা বন্ধ হয়ে যাচ্ছে, দিচ্ছে না কাজ, ইন্দ্রনীল সেন যিনি মন্ত্রীও, কোথাও তার সাথে যোগাযোগ করেছেন বা তার তরফ থেকে কখনো সহযোগিতা পেয়েছেন? কারণ তার বিরুদ্ধে ঘুরি ঘুরি অভিযোগ তো আগেও ছিল, বিষয়টা ছিল অভিযোগগুলো ছিল চাপা ছিল, এবং সরকার পরিবর্তনের পর অভিযোগগুলো এখন খুলে বেরিয়ে এসছে। কখনো যোগাযোগ করেছেন? দেখো, 20 সালে যখন আমি বিজেপিতে জয়েন করলাম, আমার তার আগের থেকে সরকারি কাজ আমাকে দিত না, এবং তখন যেটা শুরু করলো থ্রেট কল, এবং বিভিন্ন টিএমসির বড় বড় নেতাদের নাম করে থ্রেট কল আসতো, এবং স্টিল নাও আসছে। আর যেটা করলো কর্পোরেটে আমার কাজগুলোকে, আমি প্রচুর কর্পোরেট কাজ করতাম, কর্পোরেটে আমার কাজগুলোকে বন্ধ করে দিতে শুরু করলো। এবং তখন আমি ভাবলাম যে এটা তো মানে এটা আমার 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 কাজ, আমার আমি চাকরি ছেড়ে এই কাজেই ঝাঁপিয়ে পড়েছি, কোনোদিন কিছু পিছনে থেকে তাকাইনি। আমি তখন ভাবলাম যে ঠিক আছে, আমি যদি ইউনিয়নের ছেলের সাথে কোনোভাবে যোগাযোগ করে এগুলো নিয়ে কথা বলি, কিন্তু আমি চেষ্টা করেছি, কোনোভাবে কথা বলতে পারিনি, এবং ওনার পারিপার্শ্বিক যেসব নেতা মন্ত্রীরা ছিলেন তারা কেউ গুরুত্ব দেননি, আর কেউ হয়তো আমাকে নিয়ে খিল্লি করেছে, মজা করেছে, হয়তো বিদেশেই অর্ধেক সময় থাকবে, ও এখানকার কাজ করবে কি করে। আমি ভারতবর্ষের সিটিজেন, আমার কলকাতায় বাড়ি, আমার সন্তান এখানে, আমার বৃদ্ধ বাবা এখানে, আমার পরিবার এখানে, আমি বিদেশে একেবারেই আমাকে কাজের সূত্রে আমাকে বিদেশে ডাকে অনুষ্ঠানে আমি যেতে হবে।
এই সামনেই আমি বঙ্গ সম্মেলনে যাবো, এনএবিসিতে যাবো নিউ ইয়র্কে, সেটাও তো করতে হয়, সেটা অনেক শিল্পীকেই করতে হয়, কিন্তু তারা তো পায় কাজ, তাহলে আমি কেন পেতাম না? কারণ আমি হাতে মিলাইনি, আমি কর্তা বোঝা হয়নি, আমি সময় কাটাইনি। এবং এগুলো তাদের মানে মেয়ে লিগো এমন সাংঘাতিক তাদের। এবং কিছু কিছু শিল্পীও এখানে অনুঘটকের কাজ করেছিল, তারা কোথায় বলবে এই কথা, এই জিনিসগুলো ভুল হচ্ছে। আজকে যদি এই জিনিসটা আমার সামনে কারোর সাথে করে, আমি সেটাকে প্রোটেস্ট করবো, তারা কিন্তু তাদের আখের গোছানোর জন্য এগুলোতে সমস্ত কিছু সাপোর্ট করে গেছে, বলেছি হয়নি কিছু। এবং 20 সাল থেকেই আমি বলছি, আমার গলাটাকে চেপে বন্ধ করে রাখা হয়েছিল। সরকার এখন বদল হয়েছে, আমরা খুবই আশাবাদী যে জায়গাটাকে পরিষ্কার করা হোক। আমার কিছু পাওয়ারও নেই, আমার কিছু হারানো নেই। আর আমি কোনো পদের লোভে, আমি একটা গান গাইবো তার লোভে, আমার ঈশ্বরের কৃপায় আমার জায়গা যেটা আছে ভগবান করে দিয়েছে। আমার খাটনি, আমার ভগবান, আমার গুরুদের আশীর্বাদ এবং আমার নিজের সততা আমাকে সেই জায়গাটা করে দিয়েছে। সুতরাং আমার কিছু চাওয়া পাওয়ার হিসেব নেই। এই যে অভিযোগ উঠছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে যে তিনিও কাটমানি নিতেন, কিভাবে কাটমানি নিতেন, যেটাকে আমরা কমিশন বলি। ধরুন কোনো শিল্পী কাজ পেলো বা সে কাজটা করলো, গান গাইলো, তার যা রেমুনেশন তার থেকে তাকে কাটমানি দিতে হতো, এই ধরনের অভিযোগ উঠছে। দেখো, সমস্ত শিল্পীকে তো এটা সবাই ওরা বলতে পারবে না। ওদের যারা নিজস্ব নেক্সাসের যারা ছিল, আমি বারবার বলছি, যাদের সমস্ত দলের অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে দেখবে গান গাইতে পারা যেত, সেখানে কিছু পরিচিত মুখ থাকতেন, কিছু অপরিচিত মুখ থাকতেন। পরিচিত মুখের কাছে সবসময় সাহস থাকে না যে এই টাকাগুলো চাওয়া, কিন্তু অপরিচিত যাকে আমি প্ল্যাটফর্ম করে দিচ্ছি, ওনার একটা লিস্ট আছে যারা সঙ্গীত মেলায় 6টা থেকে 7টা অনুষ্ঠান পেত, ইয়াং ছেলে মেয়েদের শিল্পী, তারা সরকারি কাজই শুধু পেত, তারা 25শে বৈশাখে শিল্পীদের মূল্যায়ন করতো, মানে পরীক্ষা নিত। মানে কোনো হয়তো আমার মূল্যায়ন করছে ওনার একজন তাবের লোক, তারা সেই প্রত্যেকটা মূল্যায়নের জন্য ওখানে 3000 টাকা করে পেত। প্রত্যেকটা সঙ্গীত মেলায় এক একটা অনুষ্ঠানের জন্য 7000 করে পেত। সেটা কিন্তু সিনিয়র শিল্পীদের পেত, এদের কিন্তু সেই সিনিয়রিটি ছিল না। তাহলে একদিনে 6টা প্রোগ্রাম করি বা 15 দিনে 8টা প্রোগ্রাম করি, সেটাতে পাচ্ছে। সেখান থেকে কিছু টাকা আমি শুনেছি তারা ব্যাক করে দিত, কারণ আমি তো সরকারি কাজ পেতাম না, আমার কাছে উনি কাটমানি চাওয়ার সুযোগটাই আসেনি। হ্যাঁ, সুযোগ এলে আমি প্রোটেস্ট করতাম। এরকমভাবে ব্যাক করতো। ওনার যে মিউজিশিয়ান টিম ছিল, লিড করতেন ঝুনু মল্লিক বা প্রবীর মল্লিক বলে একজন, সেই পুরো র্যাকেটটা চালান, তাদের মাধ্যমে টাকা এদিক ওদিক হতো। ইভেন কি ঝুনু মল্লিকের মেয়ে, সে কিন্তু আইএনসি ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। তার যেসব মিউজিশিয়ানরা এই র্যাকেটগুলোকে পরিচালিত করতো, তাদের ছেলে মেয়ে বউ বা স্বামী সবাই কিন্তু আইএনসি ডিপার্টমেন্টে একটা করে চাকরি পেয়েছে। জেলা শহরগুলোর থেকে আমার কাছে ফোন আসছে যে চন্দননগরে ইন্দ্রনীল সেন কিভাবে র্যাকেট চালাতো এবং কিভাবে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে তারা চালাতো। রবীন্দ্র ভবনের অনুষ্ঠান থেকে শুরু করে, নাজমুল হক বলে একজন সিঙ্গার সিপিএম আমাদের কিরণময় নন্দকে ধরে ফিশারি ডিপার্টমেন্টে চাকরি করত। পরে এখানকার একজন টপ মোস্ট তৃণমূল নেতাকে ধরে তিনি হাওড়ার থেকে কোনো একটা গ্রামের সরকার কোনো একটা কলেজে উনি মিউজিকের অধ্যাপক হন। বেশ বেশ বয়সে, মানে তখন প্রায় তার 45-46 বছর বয়স। সরকারি কলেজে চাকরি, যে কোনো কলেজে চাকরি পাওয়ার দুটো মান আছে, নয় তোমাকে সিলেক্ট করতে হবে, নয় তোমাকে নেট করতে হবে। কারণ আমি যেহেতু সিলেক্ট পাস, আমি জানি সেটা। এবং মিনিমাম একটা তোমাকে 55% নাম্বার রাখতে হবে। এই যে চাকরিগুলো এরা পেয়েছেন, এরা কিসের ভিত্তিতে পেয়েছেন? এবং কালকে আমার কাছে একজন ফোন এসেছে মালদা থেকে, তাই নিউজ প্রেস কনফারেন্সে থাকবেন, তার কাছে এমন 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 তথ্য আছে, রীতিমতো মানে অনেক জায়গায় মধুচক্র বসানো হবে। রবীন্দ্র সদন অ্যাপসের ঘরে কোনো সিসিটিভি রাখা হবে না। আমার বন্ধু পিয়ালি, ও বিদেশে গেছে, ও অ্যাপসের সক্রিয় মেম্বার ছিল। মধুচক্র বসানো মানে কোনো সিসিটিভিতে কিছু দেখা যাবে না। দুপুরবেলা মেয়েরা আসতো, নতুন নতুন মেয়ে সঙ্গীত মেলা থেকে ওদের নিজেদের ক্লোজ হওয়ার জন্য তোলা হবে, তাকে দিয়ে তারপর এক একটাকে পরিচালনা করতো। মানে এটা যদি সরকার মানে তদন্ত করেন, কি যে উঠে আসবে ভাবা যাচ্ছে না। আমি তো শিল্পী, আমি তো মুখ খুলেছি, আমাকে হয়তো মেরে দেবে, খুন করে দেবে। আমি তো প্রথম দিন থেকেই বলে আসছি যে আমাকে খুন করে দেবে। রীতিদি একটা নেক্সাসের কথা বললেন, যে একটা নেক্সাস চলবে, ইন্দ্রনীল সেনের একটা নেক্সাস আন্ডারে, এবং ওরা নিজস্ব একটা লিস্ট আছে, মানে কোর টিম আছে, তারা এই ধরনের বিভিন্ন দুর্নীতি করতে। মানে সেই নেক্সাসের মধ্যে কি অদিতি মুন্সি আছে?
কারণ ওনাকে আমি সঙ্গীত শিল্পী হিসাবেই ধরলাম। সে তো সঙ্গীত শিল্পী, তার সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না। আমি হঠাৎ করে আমার এই 27 বছরের কেরিয়ারে আমি শুনলাম সঙ্গীত কি সারেগামা না কি হয়, সেখান থেকে উনি উঠেছেন। সৌম্য চক্রবর্তীর লেখাটা আমার খুব ভালো লেগেছে। সেটিং করতে 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 সব জায়গাতেই তো সেটিং চক্র চলে। আর এইসব রিয়ালিটি শোতে আমার সেগুলোকে আমি মানে এক কানা করিও মূল্য দিই না, কারণ এদের শুধু অ্যাটিটিউড তৈরি করে। খুব কম শিল্পী আছে যারা ওখান থেকে সার্ভাইভ করেছেন, আর যারা করেছেন তারা রিয়ালিটি শোয়ে না গেলেও তাদের মধ্যে সেই গুণটাও ছিল, সেই জিতটাও ছিল, সেই ব্যক্তিত্বটাও ছিল। কিন্তু বেশিরভাগই এরা না ঘাটটা হয়ে পড়ে থাকে, আর শুধু মানে সিনিয়রদের অসম্মান করতে শেখে, এমন একটা অ্যাটিটিউড তৈরি করে। অদিতি মুন্সি সঙ্গীত শিল্পী হিসেবে কেমন, মানে আমি যেহেতু এখনো প্রফেশনে আছি, আমি সেটা বলতে আমি যাব না, কারণ সেম প্রফেশনে মানে বললাম, মানুষ তো মানুষকে কামড়ায় ঠিকই, মানুষই মানুষকে কামড়ায়, অন্য কোনো জাতি নিজের জাতির মাংস খায় না। সেজন্য এটা আমার রুচিতে, আমার ইন্টিগ্রিটিতে বাদ ফেলতে, তার সঙ্গীত শিক্ষা বা সঙ্গীত শিল্প নিয়ে চুলচেরা বিচার করতে। সৌম্য চক্রবর্তীর সাথে আপনারা কথা বলতে পারেন, তিনিই বলবেন আপনাকে, তিনি খুব ভালো সিঙ্গার। কিন্তু এইটুকু বলবো যে উনি অ্যাবস্ট্রাক্টের ঊর্ধ্বে ছিলেন, কারণ উনি তো আরো বড় মহারানী ছিলেন। অ্যাবসটা তো চুনোপুটিদের মধ্যে বলতলা ঝগড়ার মতো ঝগড়া করছে। হ্যাঁ, ওনার তো দরকার ছিল না। উনি নিজে এমএলএ ছিলেন, ওনার স্বামীও শুনেছি দুর্দণ্ড প্রতাপ, উনি আমাদের যুবরাজের ঘনিষ্ঠ ছিলেন। সুতরাং তারপরে আর কি কি হতে পারে সেটা আপনারা দেখে নিন বা বের করে নিন। এর বেশি আমি আর কি বলবো, একজন সিনিয়র সঙ্গীত শিল্পী হিসেবে এই বিষয়টা বলা আমার সাথে না। দিদি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত দুর্নীতি হয়েছে, উনি তো দেখেছি উনি 21শে জুলাই বা বিভিন্ন অনুষ্ঠান যখন করতেন, শিল্পীদের নিয়ে তিনি মঞ্চে বসতেন, মানে তার দলের এমপি এমএলএ কম থাকতো, কলা কুশলীরা বেশি থাকতো। তো তিনি মানে সবটা জেনে কোথাও তিনিও তো এগুলোকে প্রশ্রয় দিয়ে গেছে, কি বলবেন তাহলে? ওই যে আমি আমার ঠাকুমার কাছে ছোটবেলায় দিদিমার কাছে মানুষ হয়েছে, তো আমার প্রভাবগুলো আসে, পিপিলিকার পাতা উঠে মরিবার তরে। একটা মানুষকে আমরা সবাই বিশ্বাস করে এনেছিলাম। সিপিএম এর শেষ দিকে এত দুর্নীতি, আমি তো সেই আমলেই বড় হয়েছে, আমার মা বাবা দুজনেই অধ্যাপক, এবং আমি সিপিএম বাজারে কিন্তু নেই, তারা কিন্তু ওই ছাড়া ভোট দিতেন না। কিন্তু যে দুর্নীতিতে ওই মানে সিপিএম এর ছেঁড়া ছুটিতে পাটা গলিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কিছু ভালো কিছু করার আগ্রহ ছিল, কিন্তু আগ্রহ থাকলেই শুধু হয় না, সেই বুদ্ধি, সেই পরিমিতি বোধ, সেই ধী শক্তি, অনেক কিছু থাকতে পারে, সেইগুলো তার ছিল না। এবং দিনে দিনে যেটা হলো যে এত আত্মসন্তুষ্টিতে এই দলটি ভুগত, সবাই কবি, সবাই লেখক, সবাই শিল্প করে, সবাই গান করে, সবাই সিনেমা করে, সব কিছু সবাই করতে পারে না। আমি বলে দিচ্ছি, আমি গানটা পারি, আমি কিন্তু রাজনীতি কিচ্ছু বুঝি না, কিচ্ছু করতে পারি না। যেসব মানুষরা তার সাথে ছিল প্রথম দিকে, উনি তাদের ভুলতে শুরু করলেন। শিল্পী ফিল্মের সিরিয়ালের মেয়ে, অমুক সিরিয়াল দেখতেন বলে তাকে ভাল লাগে, তাকে মহিলা কমিশনের চেয়ারপারসন, একটা আউট অ্যান্ড আউট একটা করার মহিলা। আজ পর্যন্ত রাহুলের মৃত্যুর কোনো বিষয় হলো না, একটা আউট অ্যান্ড আউট করা মহিলাকে বসিয়ে দিলেন এখানে, নিজের ধান্দা ছাড়া কিচ্ছু বোঝে না। এই যে জিনিসগুলো আমার পছন্দের অনেক লোকই হতে পারে। অজিতেশ বন্দ্যোপাধ্যায় একদিন একটা সুন্দর কথা বলেছিলেন তার লেখাটা, আমি তো প্রচুর পড়ি, যে আমার বোন খুব ভালো রান্না করে, তাকে আমি খুব ভালোবাসি, কিন্তু তাকে নিয়ে আমি নাটক করবো না। এইটা সরকারকে অবশ্যই দেখতে হবে। আর আরেকটা জিনিস, যারা হার্ডকোর পলিটিশিয়ান তাদের নিয়েই কাজ চালানো উচিত। কখনো কোনো শিল্পী, সাহিত্যিক, ফিল্ম স্টার যারা প্রফেশনে আছে তাদের কাছে ঘেঁচতে না দেওয়া উচিত, কখনো ঘেঁচতে দেবেন না। এরা সব বেশিরভাগই কিন্তু দুমুখ, তারা কিন্তু নিজের ধান্দার জন্য, আমি বলছি আমাকেও ঘেঁচতে দেবেন না। কিন্তু আপনি তো বিজেপি জয়েন করেছিলেন। বিজেপি জয়েন করেছিলাম, এখনো আছে, এখন আমার মেম্বারশিপ আছে। আমি হয়তো মধ্যখানে এই সব থ্রেড ফল পেয়ে চুপ করেছিলাম, কিন্তু আমি তো ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়কে কি অ্যাক্টিভ পলিটিক্সে দেখা যাবে না? সে করতে পারে যদি সে তার প্রফেশনটা ছেড়ে দেয়। রূপালী তার প্রফেশন ফিল্ম করেন না, তিনি অ্যাক্টিভ পলিটিক্স করেন। অগ্নিমিত্র অ্যাক্টিভ পলিটিক্স করে, তার সেই গ্ল্যামারাস, সে ফ্যাশন ডিজাইনার। পাপিয়া তারা করে না, তারা এই কাজটাই মনোযোগ দিয়ে করে। শিল্পীরা যেটা করে জানো তো,
যে শিল্পীরা আমার কাছে আজকে যদি একটা বিদেশের বা ভালো কাজ আসে, আমি এমএলএ বা আমি একটা এমপি বা আমি একটা কাউন্সিলর, আমি কাজটা ছেড়ে ওইটাতে চলে যাবো, ওটা আমার প্রায়োরিটি। সেই জন্য কোনো শিল্পীকে এইসব জায়গা দেওয়া উচিত না। যে ভুলটা মমতা বন্দ্যোপাধ্যায়, তারা নিজেদের আখের গোছায় এবং তার পাশে যে স্থাবকদের দল থাকে তারা তাদের দিয়ে আখেরগুলো গোছানো হয়। এটা আমি হয়তো খুব পরাশক্তি বলছি, হয়তো এই কথাটা সবার পছন্দ হবে না, কিন্তু আমি যেটা মানি আমি সেটাই বলছি। আমি কোনোদিন রাজনীতির সামনে আসতে চাই না। আমার সেই বুদ্ধিও নেই, আমার সেই লড়াইয়ের ক্ষমতাও নেই। আমি যেটা করতে পারি, আমি দেশের মুখকে বিদেশের বুকে পরিচিত করেছি। আমি 4টে লেখা লিখতে পারি, আমি 4টে গান গাইতে পারি। আমার কাছে বন্দে মাতরমের আদি সুর আছে, অরিজিনাল আদি সুর ভবানী দাসের, সেইটা আমি গাইতে পারি। সারা পৃথিবীর বুকে আমাকে মানুষ সেটাই চেনেন, পঞ্চকবির কন্যা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় গুগল করলে পাওয়া যায় ধনধান্য ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত আমি ধনধান্য গাইতে পারি, আমি দেবী সুরেশ্বরী ভগবতী গানকে গাইতে পারি শঙ্করাচার্যের। আমি আমার যেটা কাজ আমি সেটাই করবো। আমার তো দরকার সব কাজ সবাইকে দিয়ে সাজে। দিদি, নতুন সরকারে যিনি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মশাই, তিনি যেহেতু বন্দে মাতারাম কথাটা আপনি তুললেন, বন্দে মাতারাম সমস্ত স্কুলে এমনকি মাদ্রাসাতে পর্যন্ত গাওয়ার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং ইতিমধ্যেই প্রচুর স্কুলে শুরু করেও দিয়েছে। বন্দে মাতারামের একদম অরিজিনাল আপনি বললেন, মানে একটু যদি মুখ্যমন্ত্রীর জন্য শোনান। মানে আমার এত ভালো লেগেছে, আমি একটু বলে নিই। আমি না মুগ্ধ হয়ে আমার চোখ দিয়ে পুরো জল পড়ছে যে আমরা ছোটবেলায় যে পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশটা পবিত্র জায়গা, সব জায়গাটাকে অপবিত্র করে দিয়েছিল এই সরকার, আগের তৃণমূল সরকার। এই যে তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদয়, তুমি মর্ম, তাহি প্রাণম শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। তারপরে কাটাতে ওঠো না, একদম শুধু কাটা না, মানে একটা শিহরণ লাগে। এই যে দেশমাতৃকার বন্দনা, এই যে ভারত মাতা, আমাদের তো এটাই ছিল সংস্কৃতি। সেখান থেকে আমরা আমাদের নিজেদের দেশ, নিজেদের রাজ্যকে, মানে বিশেষ করে রাজ্যকে আমরা কোথায় নিয়ে গেছি বলতো? সেই জায়গাটা পরিষ্কার করুন প্লিজ, আর কিচ্ছু চাই না। মানে নতুন মুখ্যমন্ত্রী এবং যারা দায়িত্বে আছেন আপনারই জগৎ থেকে, একটাই ইন্ডাস্ট্রি হিসাবে আমি তো বলছি, যেমন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, রূপা গাঙ্গুলি এবং সর্বরিদি, তারাও এখন এমএলএ হয়েছে, তাদেরকেও দায়িত্ব দিয়েছে এই বিষয়গুলোকে দেখে, যে সিন্ডিকেট, তোলাবাজি, যে ধরনের একটা স্বজন পোষণ চলতো এবং ব্যান্ড কালচার, সবটা যাতে পরিশোধন করা যায় একদম উপর থেকে নিচ অব্দি। এবং এই নতুন সরকার এবং এই যে 4 জনের কথা বললাম যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রিটাকে একদম শুদ্ধ করার জন্য, একদম শেষ তাদের জন্য কি বলবেন? কতটা আশাবাদী? আমি তো খুবই আশাবাদী। অগ্নিমিত্রা আমার ব্যক্তিগত খুবই পরিচিত, রূপাদি ও পাপিয়া, সর্বনীরা সবাই পরিচিত, রুদ্রনীল পরিচিত, দিলীপ দাকে তো আমি খুব রেসপেক্ট করি, শ্রমিক দা, দিলীপ দা, শুভেন্দু দা, তরুণ যদি আমার খুব ছোট ভাইয়ের মতো, ইন্দ্রনীল খাঁ, এরা সবাই চেনা, খুব সজল, এরা সবাই খুব ভোকাল এবং সবাই ভালো কিছু করতে চায়। বাকিদের সবাইকে হয়তো আমি চিনি না, কিন্তু আমি চাই খুব ভালো। রত্না দেবনাথ, যার এত বড় একটা সর্বনাশ হয়েছে, তারপরেও তাকে এত ইনসেনসিটিভ প্রশ্ন যেগুলো তৃণমূল সরকার করেছে, তার বিরুদ্ধে যেগুলো বলেছে, এদের ঘরেও তো সন্তান আছে। আমার খুব অবাক লাগে। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও 2টো ছেলে মেয়ে, কি করে বলে বলতো একটা বাড়িতে? মমতা বন্দ্যোপাধ্যায়ের না হয় সন্তানাদি নেই, কিন্তু অভিষেকের তো আছে। তারা কি করে এটা করে? মানে আমার সন্তান অন্যের সন্তান কিছু না। এখন জানি না, আমার মতো মানুষ হয়তো, আমরা হয়তো একটু বোকা, আমরা একটু ইমোশনাল ফুল, কিন্তু আমি এই নিয়ে বেঁচে আছি। আমাকে যারা ভালোবাসে, ভীষণ ভালোবাসে, রেসপেক্ট করে, আমি এই নিয়েই চলে যাব। অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু শোনা গেল, জানা গেল। অবশ্যই আগামী দিন নতুন সরকার, সবাইরই আশা, সবাইরই অনেক প্রত্যাশা আছে এই নতুন সরকারের থেকে, এবং এই সরকার আশা করি সমস্তটাই সোনার বাংলা তৈরি করবে। নমস্কার।